নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে অনেক অনেক স্বাগত বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যেহেতু রাজ্যে এখন নতুন সরকার গঠন হয়েছে এবং এই পরিবর্তনের সরকার আসার পর আমাদের সকলের মনের মধ্যেই একটা আশার আলো যেন অনেক বেশি করে জেগে উঠেছে, তাই তো? হয়তো আপনার মনের মধ্যেও এই একই রকম বিষয় উঠে আসছে যে এতদিন ধরে যে সমস্ত স্তরগুলোতে দিনের পর দিন রাজনীতির জন্য দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে হয়তো এবার আমরা সমাধান পেতে চলেছি। এই রকমই আমাদের সকলের মনের মধ্যেই প্রশ্ন জেগে উঠছে। এবং পাশাপাশি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা। তার আগে একটা ব্যাপার বলি যে ধরুন এই যে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা, এটা কোন পরিপ্রেক্ষিতে বলছি, কেন বলছি, এটা আগে একটুখানি বলে দিই, তারপর আসল বিষয়টাতে আসছি। প্রথমত আমরা কয়েকদিন যাবৎ যে বিষয়টা দেখে আসছি, অর্থাৎ আজকে তো আমরা যে 32,000 প্রাথমিক শিক্ষকদের যে মামলা, সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেই বিষয়টা নিয়ে তো আসবো। এবং এই যে মামলার রায় কোন দিকে এবার যেতে চলেছে, অর্থাৎ কোনো রকম বায়াসনেস ছাড়া, ঠিক আছে? তো তার আগে আরেকটা বিষয়, আমি এই রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম আপনাদের সকলের জন্যই, যে বিষয়টা হচ্ছে, আচ্ছা আমার কথা কি আপনারা সকলে শুনতে পাচ্ছেন? আমাকে একটু দয়া করে জানাবেন, কারণ আমি একটু তাহলে বুঝতে পারবো যে আমার কথা আপনারা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন। তাহলে যে বিষয়টি বলার, যে এই যে এতদিন ধরে যে সমস্ত দুর্নীতি হচ্ছিল, এবার হয়তো সত্যের জয় হবে এবং সত্যের জয় সর্বত্র। যেটা সত্য সেটাকে কোনোভাবে চাপা দিয়ে রাখা যায় না, তাই তো? এটা আমরা জানি। এবং এই যে দেখছি, যেমন আজকে আমরা যে সুপ্রিম কোর্টের মামলা নিয়ে কথা বলবো, তার সঙ্গে সঙ্গে এই কিছুদিন আগে, অর্থাৎ 2-1 দিন আগে আমরা এটাও দেখলাম যে সমস্ত রিজার্ভেশন, অর্থাৎ SC ST OBC যে সমস্ত ক্যাটেগরির কাস্ট, সেটা রিভেরিফিকেশন করার নির্দেশ সরকার থেকে দেওয়া হয়েছে। ফলত এটা আমরা বুঝতে পারছি যে সংখ্যাটা ওখানে বলা হয়েছে সেই নোটিশে, সেটা হলো প্রায় 1,69,00,000। হ্যাঁ, এবং এইটা দুয়ারে সরকারের যে নাম করে সেই সময় প্রচুর জালিয়াতি হয়েছে, অর্থাৎ যার প্রয়োজন নেই সেও এই সার্টিফিকেট নিয়েছে এবং সুবিধা নিয়েছে, সব থেকে বড় বিষয়। ফলে এখন কিন্তু তাদেরও ধুকপুক করছে যে এই অন্যায়, এই জালিয়াতি সেও করেছে, ফলত সে কোনো জায়গায় চাকরি করলে অথবা তারা যদি কোনো জায়গায় চাকরির ফর্ম ফিল আপ করে, সেই জায়গাতেও সমস্যা কিন্তু আসতে পারে। ফলত একটা বিষয় খুব ক্লিয়ার যে এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, অন্ততপক্ষে এখনো পর্যন্ত। এবং কিছুদিন আগেই আমাকে আপনারা লিখছিলেন যে নিট পরীক্ষা নেই যে বাতিল হলো, সেটা নিয়ে বলুন। দেখুন, একটা কথা খুব সত্য, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। আগেও যেটা বলেছি, যখন সরকার ছিল, যখন অন্য সরকার ছিল, অর্থাৎ নতুন সরকার আসার আগে, তখনও সরকার বিরোধী কথা বলার জন্য অনেক কিছু শুনতে হয়েছে। কিন্তু সত্য কথা, আমার মনে হয় এই যে বারবার আপনারা একটা কথা বলেন যে কোচিং সেন্টার, আসলে এটাই যে হয়তো এই কোচিং সেন্টারের যে সমস্ত শিক্ষকরা থাকেন তারাই হয়তো বা সব থেকে বেশি বায়াসনেস ছাড়া কথাটা বলতে পারেন, কারণ বাকি শিক্ষকরা অনেকটা কি হয়, সিস্টেমের মধ্যে পড়ে যান। না, আমি আমার ক্ষেত্রে বলছি না, আমার ব্যাপারটা অবশ্যই ব্যতিক্রম। তো আমি মানে এই সিস্টেমে থেকেও এই কথা বলতে পারি এবং সারা জীবন পারবো বলে মনে করি, মেরুদণ্ড উঁচু রাখতে শিখেছি। কিন্তু এটা বিষয় যে অনেক সময় অনেক স্যার ম্যাডামদের দেখা যায়, শিক্ষক শিক্ষিকাদের, অধ্যাপক অধ্যাপিকাদের দেখা যায় যে, আমি বারবার এই কথাটা বলছিলাম কিছুদিন আগেই, যে এখনো পর্যন্ত CSCর ক্ষেত্রে এরকম জালিয়াতি হয়েছে, বহু বছর ধরে হয়েছে। কারা করেছে? অধ্যাপক অধ্যাপিকারাই করেছে। ফলত এই হয়তোবা এই যে কোচিং সেন্টার যারা বারবার বলেন, হয়তো এইখানকার স্যার ম্যাডামরাই কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আসলে যে জেগে ওঠা যায়, ছাত্রছাত্রীদের যে দাবি, যে আন্দোলন, সেটা হয়তো তাদেরকে দিয়ে বলায় বা তাদের মনের মধ্যে প্রবেশ করায়। খুব সত্য কথা, শুনতে খারাপ লাগলো, এটা বাস্তব। তো যাই হোক, এবার আরেকটা বিষয় বলি, যে তাহলে কি
দুর্নীতি থেকে আমরা এবার বেরিয়ে আসতে চলেছি এবং সত্যের জয় হবে বুঝতে পারছি। এবং আজকেও ঠিক এই রকমই একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনি দেখবেন বা আপনারা যারা আমাকে শুনছেন এখন, তাদের প্রত্যেকেরই আশেপাশে এরকম অনেক দুর্নীতি নিজেরা দেখেছেন, কিন্তু কিছু বলতে পারেননি, হয়তোবা ইচ্ছা করেছে বলতে অনেক, কিন্তু বলতে পারেননি। আজকে অন্তত তারা এটুকু তো বুঝতে পারছেন যে আজকে বলার সময় এসেছে, এবং সত্যই শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয় যে সমস্ত দুর্নীতির আঁতুর ঘরকে ধ্বংস করে দেওয়া। সুতরাং আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। যদি নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে, নিজের মেয়ে, ভবিষ্যৎ প্রজন্মকে সত্যি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে, তাই তো? এবার একটা কথা বলি যে রিসেন্টলি প্রাইমারির এই যে দুর্নীতির বিষয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আমি একটি ভিডিও করে বলেছিলাম। ওখানে যারা অনেকে এসে আমাকে গালমন্দ করেছেন, বিষয়টি হলো কি, এবং যারা ম্যাক্সিমাম জন গালমন্দ করেছেন তারা হচ্ছে যে প্রাইমারি স্কুলের টিচার। আমি ব্যাপারটা এমনিই বললাম, ঠিক আছে? ফলে ব্যাপারটা হলো যে আমি 2014 বলি বা 2016 বলি, দুর্নীতি তো দুর্নীতিই থাকে। হতে পারে যে সালগত একটা ভুল বলেছি, কিন্তু দুর্নীতি তো দুর্নীতি। কি বলছি? যদি আপনারাও আমার সাথে সহমত হন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যদি সহমত হন অবশ্যই কমেন্ট করবেন। অনেকে আমাকে এই বিষয়ে কথাটা বলেছেন যে আসলে আমি দেখছিলাম অনেকের কমেন্ট দেখেছি যে দুর্নীতি যে করেছে ভয় তারই লাগে, চুরি যে করে ভয় তারই লাগে, ঠিক আছে? তো সুতরাং দেখবেন যে যে আসলে দোষী তার কাছে সত্য তো অপ্রিয়ই হবে, বাস্তব কথা। তো এই হচ্ছে বিষয়। তবে কি ব্যাপার তাহলে আজকের মূল কথা? আজকে বেসিক্যালি যেটা বলবো যে আবারও কি চাকরি বাতিল হতে পারে, অর্থাৎ এই যে 32,000-এর যে মামলা এতদিন ধরে চলছিল এবং হাইকোর্ট সেই মামলার, অর্থাৎ এই যে 32,000 শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের যে হাইকোর্ট রায় দেয়, সেখানে বলা হয় চাকরি বহাল থাকবে, চাকরি বাতিল হবে না। তার পরবর্তীতে আবার মামলাকারীরা যায় সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট আজকে যেটা হয়েছে, আজকের বিষয়টা নিয়ে বলবো এবং এটা কোন দিকে যেতে চলেছে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা কি জেনেছিলাম যে 2014-তে টেট, 2016-এ তারপর থেকে নিয়োগ, 42,000, তারপরে 49,000, এই করে করে আবার 21-এ 16,000, এইভাবে রিক্রুট হয়েছে, নিয়োগ হয়েছে পরে পরে। এবং তার পরবর্তীতে আবার টেট হয়েছিল, তার পরবর্তীতে আবারও দেখা গেছে যে এরকম ধাপে 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 নিয়োগের মধ্য দিয়ে অনেক দুর্নীতি হয়েছে। মানে শুধু যদি বলি, আপনারা একটু ভালো করে চোখ কান খোলা রাখলেই নিজের পাড়াতেই দেখতে পাবেন। অনেকে কমেন্ট করেছেন আমাকে এই বিষয়ে, হ্যাঁ আমার পাড়ার মধ্যে এরকম আছে, 12 জন এরকম চাকরি পেয়েছে ইত্যাদি। ফলত আজকে তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে যদি সত্যই ওই 32,000 প্রাথমিকের চাকরির যে সমস্ত শিক্ষকরা আছেন, তাদের ওই চাকরিটি বা ওই যে নিয়োগটি যদি সত্যই স্বচ্ছতা মেনে হতো, কোন রকম দুর্নীতির নামগন্ধ না থাকতো, তাহলে তো সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করতো না। নিখুঁত পর্যবেক্ষণ হাইকোর্টের বলে সেটাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু সুপ্রিম কোর্ট এসএলপি যখন সুপ্রিম কোর্টে করা হয়, সুপ্রিম কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে। ফলত এখান থেকে কিন্তু জটিলতা আসতে চলেছে। আমরা একটু দেখে নিই আসল বিষয়টা কি। দেখুন, আজকে অর্থাৎ 18ই মে কি বলা হয়েছে? 18ই মে আজকে শুনানিতে কি কি বিষয় উঠে এলো, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এর আগে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার যে রায় দিয়েছিল, চাকরি প্রার্থীদের এক অংশ তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। আজ সুপ্রিম কোর্ট সেই মামলাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে এবং মামলার সাথে জড়িত সমস্ত পক্ষকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করেছে। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে অ্যাকসেপ্ট করা মানে কিন্তু অবশ্যই একটা কিছু আছে এর মধ্যে, ঠিক আছে? মানে যুক্তি আছে এবং দুর্নীতির গন্ধও আছে, এটুকু তো বোঝা যাচ্ছে। ফলে কি, এবার আমরা দেখি যে বিচারপতি কি বলেছেন গুরুত্বপূর্ণ মন্তব্য এবং পর্যবেক্ষণ। অর্থাৎ শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি বলছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন, যেটা খুব খুব সেন্সিটিভ। অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে যে
যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তুলছেন সেই শিক্ষকদের প্রকৃত অর্থেই সেই যোগ্যতামান বা কোয়ালিফিকেশন আছে কিনা, এক্স্যাক্টলি এখান থেকে প্রসঙ্গ উঠে আসে। তাহলে নিশ্চিত কোনোভাবে কোয়ালিফিকেশন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে যে আসলে সে যোগ্য শিক্ষক কিনা। এই যোগ্য শিক্ষক কিনা মানেই আসলে লুকিয়ে থাকে অযোগ্য নয় তো, তাই তো? যোগ্য শিক্ষক কিনা মানেই তো লুকিয়ে থাকে সেখানে অযোগ্য নয় তো। ফলত যে যোগ্যতা আছে কিনা এখান থেকেই ধীরে ধীরে বিষয়টা উঠে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনারা আমার সাথে সহমত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনারা কি এটা ভাবছেন। তাহলে কি আমরা এখান থেকে বুঝতে পারি যে যারা আমাদের বাচ্চাদের পড়াবে, 100 বার সত্য কথা যে আমরা যাদের কাছে পড়াতে দেব, অর্থাৎ যে সমস্ত শিক্ষকদের কাছে একদম ছোট ছোট বাচ্চারা তো পড়ে প্রাইমারি মানে, তারা যদি আসলে যোগ্য না হয় তাহলে কি করে একজন শিশুকে সে তৈরি করতে পারে, প্রশ্ন উঠবে। তারপর আসি, এবং শুধুমাত্র এইটা নয় যে যোগ্যতার প্রশ্ন অনেক দিক থেকে উঠতে পারে, কিন্তু সবার আগে যেটা একজন শিক্ষক তাকে সৎ হতে হয়। সৎ, সেখানেই যদি হাজার হাজার বেকার ছেলে পড়ে আছে যারা হয়তো যোগ্য ছিল, তাদেরকে তাদের জায়গাটা কেড়ে নিয়ে কি করা হয়েছে, তাদের জায়গাটা কেড়ে নিয়ে কিছু সুবিধাবাদী মানুষ টাকা দিয়ে না পরিশ্রম করে, বরং কি বছর বছর পরিশ্রম করা যে ছেলে মেয়েগুলো বসে আছে তারা এই চেয়ারটা দাবি করে, কিন্তু সেই চেয়ারটা তাকে না দিয়ে সে অন্য কেউ যে টাকা দিয়ে শাসক দলের কাছের লোক হয়ে সেটাকে কিনে নিচ্ছে। খারাপ তো লাগবেই, 100 বার খারাপ লাগবে। এবং যে প্রকৃত অর্থে পড়াশোনাটা করছে, যে যোগ্য দাবিদার, তার তো কষ্ট হবেই। ঠিক আছে, তাহলে কি এবার কি বলা হচ্ছে যে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বলছেন যে আদালতে সওয়াল করছেন কি এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বলে তিনি বলছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে প্রসঙ্গ উঠে আসো, তা দুর্নীতি তো হয়েইছে। এবং এটা আমরা প্রত্যেকে জানি যে আসলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এ বিষয়ে যথেষ্ট তার যুক্তি তর্ক ছিল এবং তিনি সেই বিষয়গুলো নিয়ে বলেও ছিলেন। তারপরে আমরা আসি যে সুপ্রিম কোর্ট আজ এই শিক্ষক বা প্যানেলের উপর তড়িঘড়ি কোনো স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ দেয়নি, অর্থাৎ শিক্ষকদের চাকরি এখনই যাচ্ছে না, তবে বিষয়টি পুনরায় আইনি পর্যালোচনার অধীনে চলে এলো। এটা খুব সত্য কথা। আর আবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী শুনানি আছে, আগস্টের সম্ভবত 3য় সপ্তাহে পরবর্তী শুনানি আছে। সুতরাং আবার আইনি জটিলতার মধ্যে থাকছে আবারও বিষয়টা। তারপরে কি আগামী আগস্ট মাসের 3য় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে এবং যে সমস্ত পক্ষ আছে সেই সকল পক্ষকে অবশ্যই যা কিছু নথি আছে সেগুলো তলব করার কথা বলা হয়েছে, পক্ষে বিপক্ষে সকলটাই। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কতটা। অনেকে, ওই যে আমি আবারও একটা কথা বলছি, আসলে যে যোগ্য ছেলেটি চাকরিটা পায়নি তার মনের মধ্যে ক্ষোভ থাকবে। যে প্রকৃত অর্থেই পড়াশোনাটা করে, যে পরিশ্রম করে, যার বাবার হয়তো অনেক অনেক টাকা নেই, সে দিনরাত পরিশ্রম করে অনেক কষ্ট করে হয়তো পড়াশোনাটা করেছিল, সে যখন দেখতে পায় যে তার পাশের একজন জালিয়াতি করে চাকরিটা ছিনিয়ে নিচ্ছে, তার তো বুকটা ফেটে যাবেই। এটা তো খুব সত্য কথা। তাহলে চাকরি যাওয়ার সম্ভাবনা কতটা বা চাকরি থাকার সম্ভাবনা কতটা, এবার এই প্রসঙ্গে বলে রাখি সম্পূর্ণতই কি বিষয়টি যে আসলে আমাদের এইটা আমরা সবটাই আমাদের অপেক্ষা করতে হবে যে ফাইনাল রায় কি আসে তার উপর। ঠিক আছে, যতদিন চলবে এই মামলা, সেই মামলা অনুযায়ী কি আসছে ফাইনাল রায় সেই ভিত্তিতে দেখতে হবে। এবার অনেকে কমেন্ট করছেন যে 70,000-এর বিষয়, তাহলে দাঁড়ায় 70,000। আসলে যে ধাপে ধাপে অনেকগুলি নিয়োগ হয়েছে সেই সমস্তটিকে ধরলে অবশ্যই সংখ্যাটা এরকমই দাঁড়ায়। ঠিক আছে, তবে এই যে মামলাটি আবার নতুন করে যেই মামলা গিয়েছিল হাইকোর্টে সেটাই আবার সুপ্রিম কোর্টে গেছে। ঠিক আছে, তাহলে কি এই আমাদের ফাইনাল যে রায় আসবে তার উপর নির্ভর করতে হবে। তবে আমরা একটা অনুমান করে বলতে পারি, বা আমার যেটা মনে হচ্ছে সেখান থেকে আমি অবশ্যই আপনাদেরকে বলতে পারি যে কোন দিকে যেতে চলেছে এই বিষয়টি। ঠিক আছে, তাহলে কি এই যে একটা বিষয় যেটা যোগ্যতা নিয়ে প্রশ্ন যখন উঠেছে এবং
স্বয়ং বিচারপতি নিজে করেছেন, সেখানে স্বচ্ছতার বিষয়ে উঠে আসছে। ফলত ওই যে বললাম লাইনটি ভীষণ সেন্সিটিভ, যে আমরা আমাদের বাচ্চাদের যে পড়াচ্ছি তারা আসলে যোগ্য কিনা, এক্স্যাক্টলি এটা। তাহলে এখান থেকে প্রমাণিত কি হচ্ছে, যে যোগ্যতাহীন কেউ চাকরি পেয়েছে কিনা। যোগ্যতাহীন বা তার যোগ্য সে নয় সেই রকম কোনো মানুষ চাকরি পেয়েছে কিনা, অর্থাৎ ঠিক যেটা আমরা এক অর্থে দেখেছিলাম 26,000 যে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে, এই রকমই তো সমস্যা উঠে এসেছিল। যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা যায়নি, পৃথকীকরণ করা যায়নি বলে মূল সমস্যাটা সেখান থেকে তৈরি হয়েছিল। প্রত্যেকে জানি এটা আমরা, এবং তার দৃষ্টান্ত আমরা দেখছি। এবং এটাও সহজ কথা, এটাও খুব বাস্তবিক কথা যে এখনো ঠিক কোন দিকে আছে এসএলএসটি, এবং তারই সাথে প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেই যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কত মানুষ হয়তো এরকম আছেন, ওই যে বললাম যারা শাসক দলের কাছাকাছি, যারা হয়তো দুর্নীতি করে, জালিয়াতি করে, ভুল সার্টিফিকেট বার করে কারোর যোগ্য চাকরিটা ছিনিয়ে নিয়েছে। এবার কিন্তু সবকিছু হিসাব করছে এই সরকার। যারা যারা এগুলো করেছে তাদের সকলকে তার ওই কর্মের ফল ভোগ করতে হবে। অনেকে বলেন যে শুধু কি তারাই দোষী, যারা করিয়েছে তারা? একটা কথা দেখুন, বিষয় হচ্ছে যদি আমার নিজের ইচ্ছা না থাকে, শর্টকাট খোঁজা যদি আমার ইচ্ছা হয়, তাহলে তো আমি সেদিকে পা বাড়াবই। এবার ডিপেন্ড করছে তার নিজের মানসিকতার উপরও। এই হচ্ছে বিষয়। তাহলে কি এই যে যারা যারা এই জায়গায় সব চাকরি করছেন, এখন তাদেরও কিন্তু যদি সার্টিফিকেট ভুল হয়, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সার্টিফিকেট যদি ভুল প্রমাণিত হয় এবং সেই পদটায় কেউ এসসি সার্টিফিকেট বার করে এসসি পদে সে চাকরি পেয়েছে, কি করে ভ্যালিড হয় তার চাকরিটা? প্রশ্ন তো উঠবেই। ফলত সমস্ত জায়গা থেকেই কি কি হতে পারে, হয়তো খুব ভয়ানক কিছু দিন আসছে। অবশ্যই যারা সৎ পথে থাকে, যারা প্রকৃত অর্থেই সততার সাথে পড়াশোনা করে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ভালো দিন এটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে যোগ্যতা স্বচ্ছতা নিয়ে কোনো আপোষ করা হবে না। ঠিক আছে, তারপর এবার সুপ্রিম কোর্ট যদি মনে করতো যে হাইকোর্টের রায় একদম নিখুঁত, তবে তারা মামলাটি শুরুতেই খারিজ করে দিতে পারত। কিন্তু মামলাটি গ্রহণ করেছে এবং সব পক্ষকেই নোটিশ পাঠিয়েছে। সুতরাং ওই যে বললাম, কাঁকড় তো নিশ্চয়ই আছে চালের মধ্যে। তাহলে কারণ না হলে যদি সবটাই সাদা হতো তাহলে তো অ্যাকসেপ্ট করার প্রয়োজন হতো না। কিন্তু এর ভিতরে যে জালিয়াতি কতটা পরিমাণে হয়েছে, এটা অনেকেই আপনারা আমাকে কমেন্টে লিখবেন, আমি জানি। যে আসলে ওই যে আমি একটা কথা বলছিলাম যে এসএসসি তো অবশ্যই দুর্নীতি হয়েছিল, কিন্তু প্রাইমারি দেখলে এসএসসি লজ্জা পাবে, এসএলএসটি লজ্জা পাবে, এসএমএস এর মধ্য দিয়ে চাকরি হয়ে যায়, এই যে বিষয়। তারপরে কি আসছে যে এই তারপরে যেটা বললাম যে আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি এই প্রসঙ্গে কি কি বলেছেন সেগুলো কম বেশি সকলে আপনারা রায় শুনেছেন আজকে, সেখান থেকে মানে শুনানি শুনেছেন, সেই শুনানির মধ্য দিয়ে উঠে এসেছে। এবার বিষয়টা তাহলে কোন দিকে যাচ্ছে? তো প্যানেলটি বাতিলের একটি আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন যেহেতু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এবং এটা সকলেই জানে যে পর্ষদ আর সরকার আলাদা নয়, সেটা আমরা এসএসসির ক্ষেত্রেও দেখেছি, কমিশন আর সরকার তো আলাদা ছিল না, তেমনি একই রকম বিষয়। সুতরাং এটা খুব বাস্তবিক যে এই যে তবে ওএমআর শিট বা এই যে ইন্টারভিউ প্রক্রিয়ার অনিয়মের কারণে পুরো প্যানেলের বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, এবং পাশাপাশি আরো অনেকগুলো বিষয় অনিয়মের কারণে, তারপরে হলো কি যে প্রশিক্ষণহীনতার কারণে অনেকগুলো ব্যাপার পরপর উঠে আসবে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল, প্রত্যেকটা ব্যাপার। তারপরে আমরা আসবো যে শিক্ষকদের পক্ষে কিছুটা স্বস্তির জায়গা আছে কি? আচ্ছা, এই জায়গায় অবশ্যই আছে কিছুটা, এবং সত্য একটা কথা, যদি 32,000-এর কথা উঠেও আসে, আমি ধরে নিলাম 32,000 সংখ্যাটা, তার মধ্যে হয়তো সকলে তো এই জিনিসটি করেনি। 5,000ও তো ঠিকঠাক মানুষ যারা যোগ্য, যারা প্রকৃত পড়াশোনা করে চাকরি পেয়েছে। তো তাদের ক্ষেত্রে তাদের জন্য খারাপ লাগে, যেমন ঠিক এসএসসি এসএলএসটির ক্ষেত্রে হয়েছিল। সকলে তো অযোগ্য নয়, কিন্তু আবার তাদের পরীক্ষা দিতে হয়েছে,
মানে এটা খুবই খারাপ বিষয়। এতদিন ধরে চাকরি করার পর পরীক্ষা দিতে হলে যারা যোগ্য তাদের জন্য সত্যি মানবিকতার দিক থেকে কষ্ট হয়, আপনাদেরও হয় নিশ্চিত। সকলে তো খারাপ হতে পারে না, হয়তো 5,000 10,000 7,000 সেগুলো তো যোগ্য, তারা তো সঠিক পন্থায় চাকরিটা পেয়েছে, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছে। কারণ যে কোনো চাকরি পেতে হলে কষ্ট হয়, সহজ জিনিস নয়। একমাত্র সহজ কোথায়? টাকা দিয়ে চাকরি পাওয়া, এটা একদম সহজ। কিন্তু বাকি অবশ্যই কঠিন। যে কোনো চাকরি, সেটা গ্রুপ ডির চাকরিও বলি কিনা, যাই কিছু। ফলত তারা যে পরিশ্রমটা করেছে তাদের জন্য কষ্ট হচ্ছে। কিন্তু এই যে অযোগ্য যোগ্য, এখানেই পৃথকীকরণ না হওয়ার জন্য যেমন এসএসসি এসএলএসটির প্যানেল বাতিল করতে হয়েছিল, এক্ষেত্রে কি এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা সত্যই দেখতে হবে আমাদের। তবে অবশ্যই এটা সব থেকে ভালো যে অযোগ্যদের যদি চিহ্নিত করে বাদ দেওয়া যায়। তারপরে কি, তাহলে ডিভিশন বেঞ্চ কিন্তু এই 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার পক্ষেই রায় দিয়েছিল, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সেই পক্ষ থেকে, অর্থাৎ এই যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, কিছু তো যুক্তি নিশ্চয়ই থাকবে এবং আছে। তো সেই যুক্তিগুলো নিয়ে পরবর্তী যেই দিন শুনানি আছে আবার, তো সেই দিনে সকলে আসলে সুপ্রিম কোর্টে এই রায়টিকে ডিফেন্ড করা যেতে পারে, কারণ হাইকোর্ট চাকরি বহাল থাকবে বলেছিল। ঠিক আছে, তাহলে একটা ভালো দিক, এটা ডিফেন্ড করা যেতে পারে। কিন্তু সবটাই বিষয়, এটা দুর্নীতি হলে কোনোভাবে ছাড়া হবে না। ওকে, তারপরে কি, সবাই অযোগ্য নাও হতে পারেন। এক্স্যাক্টলি এই কথাটা আমি বলছিলাম যে সকলে তো অযোগ্য নয়। তাহলে যদি দেখা যায় যে আসলে অনেকটা পরিমাণ, এই যে আমি বললাম সংখ্যাটা যদি 32,000 হয়, যদি সেখানে দেখা যায় যে খুব কম সংখ্যক অযোগ্য বা অযোগ্য তালিকা দেখা যাচ্ছে, তখন কি করা হবে? হয়তো প্যানেল বাতিল না করে অযোগ্যদের যদি বাদ দেওয়ার কোনো প্রক্রিয়া থাকে। কারণ স্বাভাবিক পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা আমরা দেখেছি, এরকম একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমরা হয়েছি যে অনেক যোগ্য শিক্ষকদের অযোগ্য শিক্ষকদের পাল্লায় পড়ে সত্যি অনেক কষ্ট হয়েছে তাদের, এটা দেখেছি আমরা। সুতরাং এইটাও একটা জায়গা থেকে যাচ্ছে, যেহেতু একটা ঘটনা আগে ঘটেছে এবং এরকম ভয়ঙ্কর একটা ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা। সুতরাং সেই বিষয়টাকে মাথায় রেখেও এটা কোন দিকে যায়। তবে যদি দুর্নীতি বেশি হয়, সেই সংখ্যাটা যদি বেশি থাকে, তো অবশ্যই আবারও বাতিলের দিকে কিন্তু যেতে পারে। কারণ আদালত কিন্তু কোন রকম কোনটা মানবিক দিক, কোনটা দুঃখ কষ্ট, এসব দেখে বিচার করে না। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা হলো এখন সবটাই আমাদের দেখতেই হবে যে আগস্টের যে তৃতীয় সপ্তাহে বলা হয়েছে যে শুনানি আছে, তো সেদিকে আমরা দেখব। তার পাশাপাশি আরো যে কথাগুলো বললাম, যেমন এই মামলা তো চলছেই, তার সঙ্গে সঙ্গে ওই যে একই সাথে আবার একটি বিষয় চলে এসেছে, এসসি এসটি ওবিসি। এই বিষয়টি এবার কোন দিকে যাচ্ছে, কারণ প্রত্যেকটি বিষয় যাচাই করা হবে, যাচাই করে কারা কারা বাদ পড়ে সেটাও কিন্তু দেখার বিষয়। কারণ চাকরি কিন্তু থাকবে না যদি ওই পদে কেউ ভুল মানে জালিয়াতি করে দুর্নীতি করে চাকরি করে থাকে। সুতরাং একটা বিষয় সত্য, যে সমস্ত মানুষজনেরা এতদিন দুর্নীতি করেছে তাদের এবার ছাঁটাই করার সময় এসেছে, আর ওই পদগুলোতে যোগ্য মানুষদের বসানোর সময় এসেছে। তাই প্রস্তুতি খুব ভালো করে নিন, যে যেখানে পড়াশোনা করছেন, যে যেটা নিয়ে পড়াশোনা করছেন, টিচিং কম্পারেটিভ যাই হোক, কারণ এইবার সমস্ত কিছু ভালোভাবে হবে। সুতরাং আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সকলেই আপনারা জানেন, তাও আরেকবার বললাম তাও। হ্যাঁ, তো বিষয় হলো এখন যে এবার আমরা যেটা দেখব যে কি হচ্ছে, আর অবশ্যই আরো যদি আপনাদের কিছু মনে হয় আমাকে অবশ্যই জানাবেন। এবং তার সঙ্গে পরবর্তী সময়ে কি হয় দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমি এসে আবার কথাগুলো বলতে পারি। ভালো থাকবেন।